কুড়িগ্রামে ধরলা দুধকুমার তিস্তা নদীর পানি ধীর গতিতে হ্রাস পেতে শুরু করেছে। এদিকে ব্রহ্মপুত্রের 3টি পয়েন্টে পানি স্থিতিশীল থাকায় জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে ধীর গতিতে পানি নামতে থাকায় দুর্ভোগ কমেনি বন্যার্তদের। অন্যদিকে ব্রহ্মপুত্র নদের চিলমারি, হাতিয়া ও নুনখাওয়া পয়েন্টে পানি স্থিতিশীল রয়েছে। এদিকে গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র সহ সব কয়টি নদ নদীর পানি ধীর গতিতে কমতে শুরু করেছে। সেই সাথে জেলার সুন্দরগঞ্জের কাপাসিয়া, লালচামার, তারাপুর ও ফুলছড়ি উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকা সহ প্রায় ৩৫টি স্থানে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। ফলে চরম আতঙ্কে দিন পার করছে নদী পাড়ের মানুষেরা। নওগাঁর প্রধান দুটি নদীর পানি তৃতীয়বারের মতো বাড়তে শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনো পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড মামলায় সাবেক কর্মকর্তা মোফাজ্জল হোসেনকে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মাহিদুর রহমান, কথা বলবো তার সঙ্গে। মাহিদুর, ট্রাইব্যুনালে কি আসামিকে তোলা হয়েছে কিনা আমাদের জানাবেন বিস্তারিত। আপনি যেমনটি বলেছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত যে মেজর মোজাফফর হোসেন, তাকে কিন্তু গত 15 তারিখে ঢাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর কিন্তু নতুন করে তাকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় গ্রেফতার দেখানোর কথা রয়েছে। আজকে কিন্তু সকাল 9টা বাজার কিছু পরে তাকে এখানে আনা হয়েছে এবং সেই সাথে আরেকজন সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ উদ্দিন চৌধুরী, তাকেও কিন্তু আনা হয়েছে। অর্থাৎ দুজনকে কিন্তু একই সাথে আজকে সেনাবাহিনীর একটি বিশেষ প্রিজন ভ্যানে তাকে এখানে আনা হয়েছে। আমি আপনাকে একটু বলে রাখি যে গত 21 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর একটি ব্রিফিংয়ের মাধ্যমে আমাদেরকে কিন্তু জানিয়েছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার রয়েছেন মাসুদ উদ্দিন চৌধুরী, এবং মাসুদ উদ্দিন চৌধুরীর কথোপকথনের ভিত্তিতেই কিন্তু মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়েছিল। এবং চিফ প্রসিকিউটর এটি জানিয়েছেন যে 1/11 কুশীলব ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী এবং 24 জুলাই গণ অভ্যুত্থানে ফেনীতে মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় কিন্তু তাকে গ্রেফতার রাখা হয়েছে। তারা কিন্তু তাদের ফোনের কথোপকথন ধরেই কিন্তু মেজর মোজাফফরকে সন্দেহ করছেন যে তার সাথে তার কোনো ধরনের যোগসাজশ আছে কিনা, হয়তোবা তার সাথে তার কোনো যোগসাজশ যদি থেকে থাকে তাহলে কিন্তু তাকে নতুন করে একটি মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে আনা হবে। অর্থাৎ সে যখন মোবাইল ফোনের কথোপকথন হতো তখন জন্ডু নামের একটি নামে তার সাথে কথা বলতো, অর্থাৎ মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে জন্ডু নামে একটি যোগাযোগ ছিল এই মোজাফফরের। চিফ প্রসিকিউটর কিন্তু আমাদেরকে এটি জানিয়েছে যে যেহেতু সে একটি ছদ্মনামে মোজাফফরের সাথে মাসুদের কথা হতো, সেহেতু মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে মোজাফফরের কোনো ধরনের এই যে অপরাধ, এই অপরাধের সাথে সে যুক্ত থাকতে পারে। সে কারণে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্যই কিন্তু আজকে তাকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আনা হয়েছে। তবে ঠিক কোন মামলায় তাকে আসামি করা হবে সেটি কিন্তু এখনও নির্ধারণ হয় নাই। আজকে তাকে আনা হয়েছে। আনার পরে ঠিক 10:30 থেকে 11:15টার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 সেটি বসার পরে কিন্তু তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করবেন প্রসিকিউশন। যদি সেটি অ্যাকসেপ্ট করে ট্রাইব্যুনাল থেকে, ট্রাইব্যুনাল তারপরে জিজ্ঞাসাবাদের জন্য পারমিশন দেবেন। তারপরে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের পর যদি তার কোনো ধরনের সংযুক্ততা পেয়ে থাকে তারপরে হয়তো বা তাকে নতুন কোনো মামলায় দেখানো হবে। তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে তার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা, সেটি কিন্তু এই মামলা নয়। অর্থাৎ এটি পুরো ভিন্ন একটি মামলা। যদি তারা তদন্তের স্বার্থে কোনো ধরনের সম্পৃক্ততা পেয়ে থাকে তাহলে এটি হবে মানবতা বিরোধী অপরাধের কোনো একটি মামলায় গ্রেফতার। কিন্তু কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে গ্রেফতার মোজাফফর হোসেন দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে যে গ্রেফতার করা হয়েছে, তার যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার এই যে মামলাটি, সেটি কিন্তু সামরিক আইনেই হবে। অর্থাৎ সেই মামলাটি পুরো ভিন্ন এবং মানবতা বিরোধী অপরাধের যে মামলা, অর্থাৎ ট্রাইব্যুনালে যে মামলাটি আছে, এটি কিন্তু পুরো ভিন্ন একটি মামলা। এখন তদন্তের স্বার্থেই সেটি বের হয়ে আসবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে তার যে সম্পৃক্ততা সেটি তদন্তের স্বার্থে তারা
প্রাথমিক একটি ধারণা করছেন যে সম্পৃক্ততা থাকতে পারে। তারা এটিও আবেদন করবেন যে মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে মোজাফফরের সরাসরি তাদেরকে মুখোমুখি করবেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এবং তারা মনে করছেন যে তাদের সম্পৃক্ততা তারা পাবেন। এছাড়া আমি বলে রাখি যে আজকে যদি তাকে অ্যাকসেপ্ট করা হয় তাহলে নতুন করে মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে এবং এটি হবে নতুন একটি মামলা। তো আপাতত আমার কাছে ছিল এই সর্বশেষ অবস্থা। কোর্ট বসার পরে যে কোর্টের ভেতর থেকে কি আসে সর্বশেষ তথ্য আমি আপনার মাধ্যমে জানিয়ে দেব। সুমনা। বয়স তার কমপক্ষে ৭৫, বলা যায় প্রবীণ। এই ব্যক্তিটি হলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। গত সোমবার তার ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে এক তরুণীর সঙ্গে জামায়াতে ইসলামী থেকে সদ্য বহিষ্কৃত এই সংসদ সদস্যকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর জামায়াতের অনেক নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে তৈরি বলে দাবি করেন। এরপর মঙ্গলবার গাজী নজরুল ইসলাম নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে জানান ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম। গত ১৭ জুন পারিবারিকভাবে এবং তার প্রথম স্ত্রীর সম্মতিতে বিয়ে সম্পূর্ণ হয়। এসবের মাঝে ভাইরাল হয়ে পড়ে ওই তরুণীর একটি জীবন বৃত্তান্ত। চাকরির জন্য ওই জীবন বৃত্তান্তে সবুজ কালির কলমে জোর সুপারিশ করছে লিখে সই করেন নজরুল ইসলাম, যেখানে তারিখ উল্লেখ আছে ২২ জুন ২০২৬। ওই জীবন বৃত্তান্তে তরুণীটির বৈবাহিক অবস্থা অবিবাহিত উল্লেখ রয়েছে। ঘটনাটি নিয়ে বুধবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের আমির শফিকুর রহমান। সেখানে নৈতিক স্খলনের দায়ে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে সেটাকে নৈতিক প্রদর্শন জড়িত হওয়ায় সংগঠনের প্রজাতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়ে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। কক্সবাজারের ৫১টি পাহাড়ে গড়ে উঠেছে প্রায় ২২,০০০ অবৈধ বসতি, যেখানে ঝুঁকি নিয়ে বাস করছেন কয়েক লাখ মানুষ। চলতি জুলাইয়ে ভয়াবহ ভূমিধসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অন্তত ১৭ রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়েছে, আর ৩,০০০-এর বেশি মানুষ আশ্রয়স্থল হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন। হঠাৎ করে অনেক একটা বড় আওয়াজ আছে, ওটা শুনে বাসা থেকে বের হয়ে দেখলাম আমাদের পাশে যে বাসা আছে, উনি আমার ভাবি হয়, দেখলাম ওনাদের বাসার এই যে পাকঘরটা আছে ওইখানে হঠাৎ করে পিছনে পাহাড়টা এসে পুরো চাপিয়ে গেছে। পাহাড় ধসে আসার পরে ও পাকঘরে ছিল, পাকঘর থেকে আসতে পারে না আর কি, পাহাড় ধসে চলে এসেছে, তখন ও নিচে পড়ে গেছে। গত ১৮ বছরে ভূমিধসের ঘটনায় মারা গেছেন অন্তত ২৯০ জন। এরপরও থামছে না পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ বসতি গড়ে তোলার প্রবণতা। বর্তমানে জেলার বিভিন্ন পাহাড়ে প্রায় ৩ লাখ মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছেন। ভোর ৪টা, সাড়ে ৪টার দিকে শুনতে পাই মিশন পাড়ায় এই পাহাড় ধসে একই পরিবারের ৩ জন মাটি চাপায়। গাছের নিচের মাটিগুলো নরম হওয়ার কারণে আপনার মাটি সহ গাছ একদম চাপা পড়ছে, এদিকে নেমে চলে আসছে। বান্দরবানের ২ পৌরসভা সহ ৭ উপজেলায় প্রায় ১০,৫০০ মানুষ পাহাড় ধসের ঝুঁকি নিয়ে বসবাস করছেন। তাদের ১/৩ অতি মাত্রায় ঝুঁকিতে রয়েছেন। পাহাড়ের পাদদেশে অপরিকল্পিতভাবে বসতি স্থাপন এবং নির্বিচারে পাহাড় ও গাছপালা কাটার কারণে অতিবৃষ্টিতে মাটি নরম হয়ে সহজেই পাহাড়ের মাটি ধসে পড়ে দুর্ঘটনা ঘটে। পাহাড়ি এলাকায় বসবাসকারীদের সচেতন করতে এবং নিরাপদে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও থামানো যাচ্ছে না পাহাড়ে বসবাসকারীদের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। হবিগঞ্জের চুনারঘাট উপজেলার সাতছড়ির রঘুনন্দন পাহাড়
এই ভূমিতে বেশ কয়েকটি ত্রিপুরা পরিবারের বসবাস। কয়েক বছর ধরে ভারী বর্ষণ ও পাহাড়ধসের কারণে ধ্বংস হচ্ছে ত্রিপুরা পল্লীর বসতভিটা। তো আমাদের এখানে আপনার মোটামুটি সব এখানে বাড়িঘর নিয়ে 40টা ফ্যামিলি ছিল। তো 40টা ফ্যামিলির মধ্যে এখন ওরা এখানে ঘর বাড়ি ভাঙা বিন্দা অন্য জায়গায় চলে গেছে। দল আসলে অনেক আতঙ্ক পাই, বলার মতো না, সাগরের মতো। এখানে বাসা থাকার জন্য আমরা খুবই সুখে শান্তি ছিলাম, কিন্তু এই ভাঙনের কারণে আমরা এখন ওই পাশে গেছি। ওই পাশে কিছু আমাদের নেই, বাড়ি ঘরও ভেঙে গেছে। এবছর টিলায় দশ দেখা দেয় আতঙ্ক রয়েছেন ত্রিপুরা পল্লীর বাসিন্দারা। মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছেন তারা। পাহাড়ে চলাচলের রাস্তাটি ভেঙে যাওয়ায় পোহাতে হচ্ছে ভোগান্তি। শত বছরের ঐতিহ্য ধরে রাখতে পাহাড়ে গাইডওয়াল নির্মাণের দাবি স্থানীয়দের। এই বছর প্রচুর ভারী বৃষ্টিপাতে ভাঙনের ফলে ভয়াবহ, আমরা খুব ভয়ে আতঙ্কে আছি, যে কোনো সময় গ্রাম বিলীন হয়ে যেতে পারে। এই জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আমরা গাইডওয়ালের জন্য। এখানে যারা ত্রিপুরা আছেন ওনাদের নিরাপত্তার জন্য আমার মনে হয় এখানে গার্ডওয়াল দেওয়াটা খুব প্রয়োজন আমার মনে হয়। পল্লীর বাসিন্দাদের পাহাড়ে পুনর্বাসনের পাশাপাশি দস্যুদের উদ্যোগ নেওয়া হবে বলে জানায় প্রশাসন। যেটা করলে এই বীজটা আসলে রক্ষা করা সম্ভব হবে। এলাকাবাসীর একটা দাবিও আছে গাইডওয়ালের, এটার সম্ভবতা যাচাই করে যদি সম্ভব হয় জরুরি ভিত্তিতে গাইডওয়ালের বিষয়টা দেখার জন্য। 1947 সালের পর ত্রিপুরা পল্লীতে বসবাস শুরু করে 47টি পরিবার। পাহাড় ধসের কারণে পল্লী ছেড়েছে 24টি পরিবার। আকলাস আহমেদ প্রিয়, দীপ্ত সংবাদ, হবিগঞ্জ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার থাকা সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। সকাল 9:30টার দিকে তাকে ট্রাইব্যুনালে নেয়ার পর হাজতখানায় রাখা হয়। প্রসিকিউশন জানিয়েছেন কিছুক্ষণের মধ্যে মোজাফফর হোসেনকে আদালতে উপস্থাপন করা হবে। তাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখাতে আবেদন করেছে প্রসিকিউশন। এর আগে গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 মোজাফফর হোসেনকে আজ আদালতে উপস্থাপন করার নির্দেশ দেয়। চিফ প্রসিকিউটর জানান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে 111-এর সময় থেকে 16 বছর যোগাযোগ ছিল তার মোজাফফর হোসেনের। এদিকে বিভিন্ন সময়ে তাদের মধ্যে কথোপকথনে মাসুদ উদ্দিন চৌধুরীর মতো মানবতা বিরোধী অপরাধে মোজাফফর হোসেনের সংশ্লিষ্টতা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ বিষয়ে জানাতে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান। কথা বলবো তার সঙ্গে। মাহিদুর, মোজাফফরকে কখন ট্রাইব্যুনালে উপস্থাপন করা হতে পারে জেনেছেন কিনা আমাদের জানাবেন। ট্রাইব্যুনাল 1 এবং 2 দুটি আদালতই কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে আজকে যে শুধুমাত্র এই যে মোজাফফরের যে মামলাটি সেটি নয়, আরও বেশ কয়েকটি মামলার কার্যক্রম চলমান রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ কিন্তু ইতিমধ্যে একটি মামলার কার্যক্রম অর্থাৎ একটি মামলার সাক্ষ্য গ্রহণ এবং জেরা শুরু হয়েছে এবং সেটি কিন্তু একজন বিচারকের উপস্থিতিতেই চলমান রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান কিন্তু এখনো পর্যন্ত সেই এজলাস কক্ষে এখনো উপস্থিত হন নাই, যার কারণে কিন্তু এখনো শুরু হয় নাই। তবে আমাদেরকে প্রসিকিউশন থেকে যেটি জানানো হয়েছে যে মোজাফফরের যে মামলার ঘটনাটি এটি কিন্তু 3জন আদালতে 3জন বিচারকের উপস্থিতিতে এটি সংঘটিত হবে। অর্থাৎ আমাদেরকে পূর্ব নির্ধারিত যে সময় 12টা, তারা বলেছে যে 12টা নাগাদ এটি হতে পারে। আমার যে দেখতে পাচ্ছেন আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা দিয়েই কিন্তু মোজাফফরকে এখানে নিয়ে আসা হবে। আপাতত কিন্তু তাকে এই যে আদালতের হাজতখানায় এখানে রাখা হয়েছে। আজকে কিন্তু সকাল 9টা বাজার ঠিক পরপরই কিন্তু তাকে এখানে উপস্থিত করা হয় এবং আমরা প্রসিকিউশনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তাকে নতুন একটি মামলায় গ্রেফতার দেখানোর জন্য এবং জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু তদন্ত যে কর্মকর্তা তারা কিন্তু এটি করবেন, আদালতে আবেদন করবেন এবং আদালত যদি আজকে সেই আবেদনটি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু তাকে মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে নতুন করে যে মামলাটি রয়েছে সেই মামলায় তাকে কিন্তু অভিযুক্ত করা হবে। এবং আমরা কিন্তু আরেকটি জিনিস জানিয়ে রাখি যে এখানে বারবার কিন্তু একটি জিনিস বলা হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে যে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততায় কিন্তু তাকে মূলত গ্রেপ্তার করা হয়েছিল বনানীর একটি বাসভবন থেকে। এইখানকার যে মামলাটি এই মামলাটি কিন্তু ভিন্ন একটি মামলা, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় কিন্তু তদন্তে তার যোগসাজশ পেয়েছে। অর্থাৎ মাসুদ উদ্দিন চৌধুরী যিনি ছিলেন, এই মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে তদন্ত কর্মকর্তারা তার যোগসাজশ পেয়েছেন 111 থেকে শুরু করে 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের সময় তিনি একটি ছদ্মনামে তার সাথে মোবাইল ফোনে বিভিন্ন সময় যোগাযোগ করতেন। তো
আপাতত এখনো পর্যন্ত কিন্তু তাকে আদালতে তোলা হয় নাই। আমি আদালতের যে পরবর্তী নির্দেশনা সেটি আপনার মাধ্যমে জানিয়ে দিব। সুমনা। রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 16টি জলকপাট টানা 107 ঘন্টা 40 মিনিট পর বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার রাত 11টায় সবগুলো জলকপাট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কেন্দ্রের ব্যবস্থাপক জানান, গত 4 দিন ধরে 16টি জলকপাট দিয়ে পানি নিষ্কাশনের ফলে কাপ্তাই লেকের পানির চাপ কমে আসে। এ কারণে বুধবার রাতে বন্ধ করে দেওয়া হয় সব কয়টি জলকপাট। তিনি আরও জানান, এ সময় কেন্দ্রের 5টি ইউনিট থেকে গড়ে 220 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এর আগে গত শনিবার সকালে কাপ্তাই লেকের পানির উচ্চতা বিপদসীমার কাছাকাছি চলে যাওয়ায় 16টি জলকপাট 6 ইঞ্চি করে একযোগে খুলে দেওয়া হয়। লেমন নামক একটি ঘাস, যে ঘাসটি বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় রেস্টুরেন্টের স্যুপের মাধ্যমে খাওয়া যায় এবং এই ঘাসটি বিশ্বের বিভিন্ন দেশে খুবই জনপ্রিয়। বর্তমানে নওগাঁর সাভার উপজেলার কৃষি উদ্যোক্তা সোহেল রানা তিনি এই ঘাসটি তার বাগানে চাষ করছেন এবং এই ঘাস থেকে তিনি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে একটি চা তৈরি করছেন, যে চা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। এখানে সোহেল রানা ভাই কিভাবে এই চাটা শুরু করলেন, লেমন ঘাস থেকে তৈরি চায়ের কেমন চাহিদা সে বিষয়ে জানবো। এটা আমরা সাপারের বরেন্দ্র অ্যাগ্রো পার্কে এটা শুরু করেছি 2015 সাল থেকে চাষ করছি। এটা আমি প্রথম থাই স্যুপের মধ্যে এই লেমন গাছটা খাই, তখন দেখি যে স্যুপের যে টেস্ট সেটা তো পাই। পরে আমি দেখলাম যে এটা ঘাসের মতো একটা জিনিস, ভাসতেছে ধানের গাছের মতো। তখন আমি জিজ্ঞেস করি এবং স্টাডি করি, ইউটিউবে বিভিন্ন রিসার্চ আর্টিকেলগুলো পড়ি, তখন দেখলাম যে এটা লেমন গাছ অনেক স্বাস্থ্যগুণ এটা। তখন আমি এটা মানে স্বাদের কারণে এটার আমি চারা সন্ধান করি। পরে আমি 15 সালের দিকে আসাদ খেট হর্টিকালচারের হর্টিকালচারে পাই, সেখান থেকে একটা চারা সংগ্রহ করে আমি আমাদের গ্রামের রূপগ্রামের ফার্ম তখন শুরু করেছিলাম, সেখানে লাগে। সেখান থেকে আস্তে আস্তে সম্প্রসারণ করতে করতে আমাদের বরেন্দ্র অ্যাগ্রো পার্কে এটা সম্প্রসারিত করি, আমি বাণিজ্যিকভাবে চাষ করছি। তখন দেখি যে লেমন গাছের উপকারিতা জেনে আমি কিন্তু তখন 15 সাল থেকে আমি চায়ের মতো করে এটা খাওয়া শুরু করি। তখন দেখি যে এটা অনেক মেডিসিনাল ভ্যালু এবং স্টাডি রিসার্চ পেপারগুলোতে আমি সেটা জানতে পারি। ঘাস থেকে তৈরি চাটি ইতিমধ্যে কিন্তু বিভিন্ন মহলে সাড়া ফেলেছে। আমার কাছে খুব ভালো লাগতেছে। আজকে লেমন ফ্লেভারে যে চাটা খাচ্ছি আমার কাছে সম্পূর্ণ নতুন। বাজারে সাধারণত টি প্যাকেট চা খেয়ে অভ্যস্ত, তারাও যদি এই চা খায় তাহলে আমার মনে হয়, আমার বিশ্বাস এই চাটার প্রতি তারা আরো আকৃষ্ট হবে। আর বিশেষ করে আমার আম্মু অনেক পছন্দ করে চাটা। এটা বাজারের চায়ের চাইতে অনেক আলাদা এবং অনেক স্বাস্থ্যসম্মত। এবং ঘাসটি কেটে যখন চায়ের কেটলির মধ্যে দেওয়া হয় এবং যখন পানি গরম হবে বা গরম পানি থেকে যখন ঘ্রাণ বের হয়, সেই ঘ্রাণে যারা চা ভোক্তা রয়েছেন তারা কিন্তু সতেজ হয়ে ওঠে। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত নিউজ, নওগাঁ। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিমকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন। সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। এ সময় প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনীর প্রধানকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলাম, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল শাহিনুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে পারেন। শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করার সম্ভাবনা রয়েছে বলে একাধিক সূত্র থেকে জানা গেছে। সরকার ও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগের জন্য এরই মধ্যে বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তার সম্ভাব্য উত্তরসূরি নিয়েও উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। এদিকে সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে নিয়ম অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এরপর পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়ায় বিষয়টির নিষ্পত্তি হবে। তবে বিষয়টিকে এখনো গুঞ্জন বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। বিতর্কিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ বাতিলের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা পরিষদের সামনে দুপুরে সর্বস্তরের তৌহিদি জনতা ও ওলামায়ে কিরামের উদ্যোগে মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গাজী নজরুল যেহেতু ধর্ষক, তাই তার সংসদ সদস্যের পদে থাকার নৈতিক অধিকার নেই। এছাড়া শ্যামনগরের মাটিতে যেন তার পা না পড়ে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়।
এছাড়া একই দাবিতে শ্যামনগরের নূরনগর, কাশিমারি সহ কয়েক জায়গায় বিক্ষোভ মিছিল হয়েছে। এদিকে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের জন্য দলীয় চিঠির ভিত্তিতে নির্বাচন কমিশনের কিছু করার নেই। এ বিষয়ে স্পিকার রেফার করলে বিষয়টি পর্যালোচনা ও শুনানি করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। এ সময় সংবিধানের 66 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যের অযোগ্যতার বিষয়ে স্পিকারের রেফারেন্সের কথাও তুলে ধরেন নির্বাচন কমিশনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। আর্টিকেল 70 হচ্ছে পার্টি থেকে যদি পদত্যাগ করে তাহলে ওনার মেম্বারশিপ চলে যাবে। আর আরেকটা হলো সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিতে হবে, পার্লামেন্ট প্রেরণ করবে, নির্বাচন কমিশন এর উপর সিদ্ধান্ত দিতে হবে। আর যদি উনি পার্লামেন্ট থেকে মেম্বারশিপ থেকে পদত্যাগ করেন তাহলে 67 পদত্যাগ পার্লামেন্ট গ্রহণ করবে, ব্যবস্থা করবে, নির্বাচন কমিশনে আসার কোনো প্রশ্ন ওঠে না। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে হালিশহর বিডিআর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চট্টগ্রাম আগ্রাবাদ মহিলা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে আফতাবের পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলে তিনি ওই শিক্ষার্থীকে বিয়ের আশ্বাস দেন। পরে গত 14 জুলাই রাতে একটি আবাসিক হোটেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আফতাব। পরে ওই শিক্ষার্থী জানতে পারেন আফতাব আগে থেকেই বিবাহিত এবং তার একটি সন্তানও রয়েছে। এই ঘটনায় গত 19 জুলাই ভুক্তভোগী শিক্ষার্থী ওই নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গোপালগঞ্জে আদালতের কার্যক্রম চলাকালে বিচারকের ছোড়া পেপার ওয়েটের আঘাতে এক শিক্ষানবিশ আইনজীবী আহত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট বিচারকের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। সকালে আইনজীবীরা আদালত চত্বর সহ শহরের কয়েকটি সড়কে বিক্ষোভ মিছিল করেন। গত বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোপালগঞ্জ আদালত 2-এর বিচারক মোহাম্মদ সুজন মিয়ার আদালত চলাকালীন সময়ে বেঞ্চের পেছনের দিকে বিচার প্রত্যাশীরা আইনজীবীদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় কথা বলতে দেখে বিচারক মোহাম্মদ সুজন মিয়া ক্ষিপ্ত হয়ে একটি কাচের পেপারওয়েট ছুঁড়ে মারেন। এতে শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতান আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2-1 দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন। কারণ হিসেবে শারীরিক অসুস্থতা উল্লেখ করার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী বিএনপির শীর্ষ পর্যায় থেকে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলা হয়েছে। অবশ্য বিষয়টিকে এখন পর্যন্ত গুঞ্জন বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদের তৎকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরী বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান। সংবিধান অনুসারে বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত। কিন্তু বুধবার হঠাৎই খবর ছড়িয়ে পড়ে তিনি 2-1 দিনের মধ্যে পদত্যাগ করছেন। অবশ্য এ নিয়ে বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন। সংবিধানে সেই সুযোগ রয়েছে। মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক যে কোনো কারণে পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনার আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে, জানি, এর বাইরে কিছু জানি না। অবশ্য সরকার ও বিএনপি সংশ্লিষ্ট সূত্র বলছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগের জন্য ইতিমধ্যে বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে তাঁকে সরে যেতে বলা হচ্ছে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে রাষ্ট্রপতির সম্ভাব্য উত্তরসূরি নিয়ে আলোচনা চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে আলোচনায় ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন ও আব্দুল মুঈন খান। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে আটক অবসরপ্রাপ্ত মেজর মুজাফফর হোসেনকে মানবতার বিরুদ্ধে অপরাধে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরুদ্ধে অপরাধে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন জুলাই হত্যাকাণ্ডের সব মামলার তদন্ত 1 বছরের মধ্যে শেষ হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে সেনা হেফাজত থেকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সম্প্রতি রাজধানীতে তিনি গ্রেপ্তার হন। এই সাবেক সেনা কর্মকর্তা দীর্ঘ ৪৫ বছর পালিয়েছিলেন। মানবতা বিরোধী অপরাধের সংশ্লিষ্টতার অভিযোগে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। গত জুলাই আন্দোলনে যখন মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছিল সেই সময় মাসুদউদ্দিন চৌধুরী এবং সেই মুজাফফরের মধ্যে অনেকবার কথোপকথন হয়েছে এবং আমরা তথ্য পাচ্ছি যে তিনি এই ফ্যাসিস্ট সরকারের আমলে বহুবার আমাদের পার্শ্ববর্তী দেশে উনি যাতায়াত করেছেন। বাংলাদেশে এসে তিনি আত্মগোপনে থেকে এই মানবতা বিরোধী অপরাধে মাসুদউদ্দিন চৌধুরী সহ সরকারের সাথে তার একটা সংশ্লিষ্টতা ছিল। চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের নিয়মিত যোগাযোগ ছিল, তাই তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আমরা একটি আজকে নতুন করে দরখাস্ত দিয়ে বলেছি যে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। সেই জিজ্ঞাসাবাদের পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এদিকে জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিতের দাবিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে স্মারকলিপি দিয়েছে 11 দলীয় ঐক্যজোট। সারা বাংলাদেশের একটা গণমানুষের দাবি হচ্ছে যে এই জুলাই আন্দোলনে যারা শহীদ, যারা পঙ্গুত্ব বরণ করেছে সেগুলোর মানবতা বিরোধী বিচারগুলো যাতে অগ্রাধিকার ভিত্তিতে হয়, সেই লক্ষ্য নিয়ে আমরা জুলাই আন্দোলনের শহীদদের বা ওই মামলাগুলোকে আমরা প্রাধান্য দিয়ে আমরা তদন্ত কাজ শেষ করার চেষ্টা করছি। আগামী 1 বছরের মধ্যে আমরা চেষ্টা করছি যে যাতে জুলাইয়ের সম্পর্কিত যে মানবতা বিরোধী অপরাধগুলো হয়েছে সেটা আমরা যে কোনো মূল্যে আমরা ইনভেস্টিগেশন শেষ করব এবং বিচারের সম্মুখীন আমরা করব। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্য সেবা খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, তৈরি পোশাক খাতের বহুমুখীকরণ এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার উপরও জোর দেওয়া হচ্ছে। সকালে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশি বিদেশি কূটনীতিক, ব্যবসায়ী, বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী, উন্নয়ন সহযোগী এবং বিভিন্ন খাতের বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের ভবিষ্যৎ কেবল বিনিয়োগ আকর্ষণের উপর নির্ভর করে না, বরং তা নির্ভর করে দীর্ঘস্থায়ী ও বিশ্বাসযোগ্য অংশীদারিত্ব গড়ে তোলার উপর। আমি এই কক্ষে উপস্থিত প্রতিটি ব্যবসায়িক নেতাকে সেই সম্ভাবনাময় ভবিষ্যতের অংশ হতে আহ্বান জানাচ্ছি। আমরা একসাথে এমন একটি অর্থনীতি গড়ে তুলতে পারি যা হবে সুদৃঢ়, ন্যায়ভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক। আমি আপনাদের সবাইকে বাংলাদেশে বিনিয়োগ ও সাফল্যের নতুন দিগন্ত উন্মোচনের আমন্ত্রণ জানাচ্ছি। আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নয়াদিল্লি আমন্ত্রণ জানিয়েছে। বিষয়টি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, আমন্ত্রণপত্রটি এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। ভারতের চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে আলোচনার মাধ্যমেই ভারত তাদের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করবে বলে আশা বাংলাদেশের। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের আসন্ন সফরের মাধ্যমে 2 দেশের সম্পর্কে নতুন দিক উন্মোচিত হবে বলেও মন্তব্য করেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আনুষ্ঠানিক আমন্ত্রণ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। ভারত আরেকটি
বিশ্বের বৃহত্তম একটি গণতন্ত্র, সেই গণতান্ত্রিক সরকার হিসেবে তারা তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত গতিতে আগাবে, সেটা আমরা আশা করি।